নোটিফিকেশনের আওয়াজ হলো। কুহু দীপ্রর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। মেয়েটি একটু সময় নিয়ে রিকোয়েস্টখানা অ্যাকসেপ্ট করল। দীপ্র তখন খাবার টেবিলে। নোটিফিকেশনের শব্দে পাশে থাকা আয়ানা তাকালো। সহসাই বলে উঠল, কে? দীপ্র তাকালো, তবে জবাব দিল না। আয়ানা বুঝল সে ভুল করে ফেলেছে, তাই ছোট করে বলল, সরি। দীপ্র এবারও জবাব দিল না। ওর এমন না জবাব দেয়াতে আয়ানা আহত হল, আর একটি কথাও বলতে পারল না। তখন রাত গভীর। দীপ্রর চোখে ঘুম নেই, হাতখানা নিষ্পিস করছে। কুহুকে টেক্সট দিতে ইচ্ছে করছে, কিন্তু কি ভেবে যেন হচ্ছে না দেয়া। ও অনেকটা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ফোনখানা তুলে ধরল। চোখ বন্ধ করে নিজের পিঠে অদৃশ্য হাতখানা বুলিয়ে মনে মনে বলল, কুল দীপ্র, কুল। মন যা চায় তাই করে ফেলো। অদৃশ্য হাতের ভরসা পেয়ে দীপ্র কুহুর আইডিখানা ওপেন করল। লিখল, কুহু আছিস? কুহু কি দীপ্রর মেসেজেরই অপেক্ষায় ছিল? হয়তো হ্যাঁ কিংবা না। মেয়েটি সেকেন্ডেই সিন করল। ওর এত দ্রুত সিন করায় দীপ্র নড়ে চড়ে উঠল। মেসেজ আসার পূর্বেই দ্বিতীয় দফায় লিখে পাঠালো দীপ্র। ঘুমাসনি? ওপাশ থেকে জবাব আসার পূর্বেই কুহু জবাব দিল। ঘুমাই নেই। মেসেজখানা সিন করল দীপ্র। পুনরায় লিখল। আচ্ছা। সিন হলো। তারপর কিছু সময় কোনো দিক থেকেই কোনো কথা এলো না। খানিক বাদে কুহু লিখল, আপনিও ঘুমান নেই? ফোন রেখে দিয়েছিল দীপ্র। এখন নোটিফিকেশন আসায় পুনরায় ফোনটি তুলল। ঘুমাইনি। কেন? ভালো লাগছে না। ভালো কেন লাগছে না? জানি না রে, জানি না আমি। কুহু কি বলবে বুঝল না। কেমন একটা অনুভূতি হচ্ছে। সত্যি বলতে, যখন থেকে নিজের ভুলখানা বুঝেছে, যখন থেকে বুঝেছে দীপ্র নিজের ঘাড়ে দোষ নিয়ে তাকে সেভ করেছে, ঠিক তখন থেকেই কুহুর সবটা কেমন গুলিয়ে আসে। দীপ্রর থেকে পাওয়া ছোটবেলার সমস্ত আদর স্মরণ হয়, আর সবটা কেমন ঝাপসা হয়ে আসে। কুহুর বুকটা কেমন করে উঠল। এরই মাঝে দীপ্র লিখল, কুহু, হুম? কষ্ট করে বারান্দায় আসতে পারবি? পারবো। দীপ্রর কক্ষের বারান্দা আর কুহুর কক্ষের বারান্দা কাছাকাছি, মাঝে শুধু কিছুটা ফাঁকা জায়গা। কুহু ধীরে ধীরে পা ফেলে বারান্দায় এলো। কেন এলো নিজেও জানে না। দীপ্র আগে থেকেই উপস্থিত ছিল। ওর অবস্থান বুঝে পেছন ফিরে চাইল। কিছুটা দূরে কুহুকে দেখা যাচ্ছে। চাঁদের হালকা আলোতে মেয়েটির মুখে একটা মায়া ভাব এসেছে। দীপ্র কথা বলল না কথা কুহুও। ইশারায় ফোন দেখতে বলল দীপ্র। কুহু ফোনটা তুলল। দীপ্র মেসেজ পাঠালো। চাঁদ তোর পছন্দ? অদ্ভুত লাগছে কুহুর কাছে। এই দীপ্র ভাই ওর নিকট নতুন। ও জবাব দিল, চাঁদ কার না পছন্দ? কারো পছন্দ তো নাও হতে পারে। আমার পছন্দ। আপনার? পছন্দ নয়। কেন? এই উত্তর পরে দেব, পরে কবে? যেদিন সময় হবে। কবে সময় হবে? যেদিন তুই চাইবি। আমি? তুই যেদিন চাইবি। একটা শিরশিরে হাওয়া কুহুকে ছুঁয়ে গেল। ও চাইল সামনের দিকটায়। মুখ তুলল দীপ্র। বাতাসে মেয়েটির কিছু চুল উড়ে বেড়াচ্ছে। দীপ্র ওর বারান্দার একদম শেষ দিকে এসে দাঁড়ালো। কাছে এলো কুহুও। ব্যথা হচ্ছে? একটু একটু। ঘুমালি না কেন? ইচ্ছেও ছিল না, ঘুম আসছিল না। দীপ্র আর কি বলবে বুঝল না। ও তাকিয়ে রইল কুহুও। খানিক বাদে দীপ্র বলল, ঘুমিয়ে পড় কুহু, ঘুমিয়ে পড় তুই। এই অবধি বলে বিড়বিড় করে বাকিটা মনে মনে বলল। তুই প্লিজ ঘুমিয়ে পড়। আমার ঘুম হারাম করার শাস্তিটা না হয় তোলাই রইল। বাড়ির এক প্রান্তে যখন মিষ্টি মিষ্টি কিছু অনুভূতির তৈরি হচ্ছে নতুন গল্প, ঠিক তখনই অন্য প্রান্তে কারোর চোখের জল নেমে যাচ্ছে। আয়নার আজ সব অসহ্য লাগছে। দীপ্র আগে তাকে স্নেহ করত, এখনও করে, তবে সেটাই ভীষণ তফাৎ আছে। এখন মনে হয় অনেক কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে তাকে। না পাওয়ার এক যন্ত্রণায় আয়না কাহিল হয়ে থাকে। একটা সময় দীপ্রকে সে মন দিয়েছিল তার গুড লুকিং, ভালো পজিশনের কারণে, কিন্তু সময়ের সাথে সাথে মনের ভেতর যে হাওয়া বদল ঘটে গেছে। ঘরটা অন্ধকার। আয়নার ফোনটা পড়ে আছে মেঝেতে। ও দুহাতে ফোনটা খোঁজে, অন্ধকারে চোখে পড়ে না। ও তবু কয়েক দফার চেষ্টায় ফোন পায়।
অন করতেই স্ক্রিনে ভেসে ওঠে দীপ্রর সাথে তোলা তার ছবিখানা। এই ছবিটা তোলা হয়েছিল সেই শুরুর দিকে, ওই যে একবার সবাই মিলে ঘুরতে বেরিয়েছিল, তখনই দীপ্রর সাথে ছবিটা তুলে রাখা। সেই স্মৃতি স্মরণ করে আয়নার চোখ দুটোয় জল নামে। ও ঠোঁট কামড়ে মনে মনে কেঁদে ফেলে বলল, দীপ্রদাদা ভাই কেমন করে ভালোবেসে ফেললাম আমি, আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমাকে আমি বলতে পারবো না, একদমই পারবো না। তুমি আমার হবে, আমার হবে, আমার হতেই হবে তোমার। বলে চোখের জল মুছল আয়না। খুব কষ্ট লাগছে, মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। আয়না নিজের মনকে সায় দিল। ও নিজের কক্ষ থেকে বেরিয়ে আগালো মায়ের কক্ষের দিকে। সম্ভবত আজ দেওয়ানবাড়ির বেশিরভাগ সদস্যই না ঘুমানোর প্ল্যান করেছে। রাত্রির ঘুম আসছিল না, শরীরটা কেমন দুর্বল লাগছে। ওর মনে হলো এই অসময়ে এক কাপ চা হলে ভালো হয়, তাই বেরিয়ে রান্নাঘরে এসে চা বসালো। পানিটা বসানো মাত্রই কোথা হতে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। গম্ভীর কণ্ঠটি বলল, চায়ের পানি বাড়াও। রাত্রি চেয়ে ওর চোখে ভেসে উঠল অবয়বখানা। ধীরে ধীরে অবয়বটি স্পষ্ট হতেই দেখা গেল বলিষ্ঠ দেহের অরণ্যকে। আমারও এক কাপ চা লাগবে। রাত্রির এবার ধ্যান ফিরল। ও ঠোঁট কামড়ে বলল, নিজে বানিয়ে নাও। আমি এসব পারি না। তুমি কি সেটা জানো না? তুমি কি পারো না পারো তা দিয়ে আমার তো কোনো কাজ নেই। এক কাপ চাই তো, দিলে সমস্যা কি? সমস্যা নেই, তাহলে আমার ইচ্ছে তাই দেখবো না। বলে দাঁতে দাঁত চেপে রইল রাত্রে। অরণ্যর মুখখানা আরও বেশি গম্ভীর হয়ে উঠল। অরণ্য মনে মনে ভাবল, এই মেয়েটি তার উপর একটু বেশিই রাগ দেখাচ্ছে না। কুহুর পায়ের ব্যথা নামল 3 দিন পর। এই 3 দিন ঘরের ভেতর শুয়ে বসে কাটিয়েছে ও। খাবার দাবারও এখানেই দেওয়া হয়েছে। এই 3 দিনে বাড়িতে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি, সবটা চলেছে স্বাভাবিক নিয়মেই। দীপ্রভাই নিজেও খুব ব্যস্ত। বাসায় তার পা পড়ছে খুব কম, তাই দেখা হয় না। তবে কথা হয়, কথা হয় মেসেঞ্জারে। এই যে সেদিন খুব সকালবেলা দীপ্রভাইয়ের মেসেজ এলো। মেসেজটি কুহু দেখল দুপুরের দিকে। দীপ্রভাই লিখেছেন, কুহু, তোর পায়ের ব্যথা কমেছে? ওষুধ খাস ঠিক মতন। আমি একটু এলাকার বাইরে যাব, আজ নাও ফিরতে পারি। এই মেসেজটা দেরি করে দেখায় কুহুর খুব মন খারাপ হলো। কুহু মনে মনে ভাবল, আজকাল দীপ্রভাইয়ের সঙ্গ তাকে আনন্দ দিচ্ছে, ভালো লাগা দিচ্ছে। কুহু এ বিষয়টি ঠিকই উপলব্ধি করে, কিছুটা প্রশ্রয়ও দেয়। ও মেসেজটির জবাব দিল, এলাকার বাইরে কেন আপনি? তবে তাৎক্ষণিক উত্তর এলো না। আসবে কেমন করে? মানুষটা যে অফলাইনে। কুহু অনেকটা সময় ফোন নিয়ে বসে রইল। অপেক্ষা করতে করতে গোসলের সময় হলো, খাওয়া দাওয়াও করতে হলো। সব মিলিয়ে সেদিনটা ওর অপেক্ষায় অপেক্ষায় পার হলো। কুহু এই অপেক্ষার মাঝেও অপেক্ষায় ছিল যদি দীপ্রভাই বাড়ি ফিরেন, কিন্তু সেদিন আর ফিরলেন না তিনি। তবে মেসেজটি এলো গভীর রাতে। দীপ্রভাই ভয়েস পাঠিয়েছেন, সরি রে, খুব ক্লান্ত লাগছে। এত ব্যস্ততা গেল সারাদিন, ফোনটা খুলে দেখার সময়টুকু হয়নি। তুই বললি না তো ব্যথা কমেছে কিনা? এই ভয়েসখানা কুহু পরপর 7 বার শুনল। শুনতে শুনতে কথাগুলো ওর নিজের কানেই বাজতে লাগলো। তারপর ও লিখল, ব্যথা কমেছে। রাগ করেছিস? রাগ কেন করব? এই যে মেসেজ দেখলাম লেট করে। ওটা হতেই পারে। তুই বড় হয়ে গিয়েছিস কুহু। এ কথার বিপরীতে কুহু কথা পেল না। অনেক সময় নিয়ে কিছু একটা লিখতে গিয়েও আর লেখা হলো না। দীপ্রই লিখল, কি করছিস? বসে আছি। ও, আপনি? আমি শুয়ে খুব ক্লান্ত। রেস্ট নিন তাহলে। কল দেই? কুহু কথা হারালো। ওর বুকটা কেমন ধিম ধিম করছে। ও লিখল, আচ্ছা। কলটি এলো। দীপ্র অপেক্ষায়, তবে কুহু রিসিভ করল না। কুহু মনে মনে ভাবল, ওর কেমন একটা ভয় ভয় হচ্ছে। মানুষ লুকিয়ে প্রেম করলে যেমন হয় ঠিক তেমনই লাগছে। ও দ্বিতীয়বারে কলটি রিসিভ করল। ওপাশের ব্যক্তিটি কেমন করে বুঝে ফেলল ওর অনুভূতি, সরাসরি বলল, কথা বলতে ভয় হচ্ছে? কুহু ঢোক গিলল। সে ভীষণ অবাক। আজকের আবহাওয়া শীতল, ফ্যানের প্রয়োজন নেই। ও তবু উঠে গিয়ে ফ্যানটা চালালো। ফ্যানের কু কু শব্দে ও একটু দম পেল যেন। দীপ্র শব্দহীন হাসল। ভয় পাবো কেন? ভয় পাস না? না, ভয় পাওয়ার কি আছে? কিছু নেই। কি থাকবে? এই যে এত রাত তাতে কি হয়েছে? আমার সাথে কথা বলছিস।
কুহু কথা পায় না। দীপ্র ওকে আটকে দেয়। ওপাশ থেকে একটু করে হাসে দীপ্র। ঘুমাস নিয়ে তো রাতেও? ঘুম আসছিল না। আজকাল তোর ঘুম আসছে না দেখি, সমস্যা কি? সমস্যা নেই, আপনিও তো ঘুমান না। হুম, আপনার কি সমস্যা? আমার সমস্যা তো গভীর কুহু। গভীর সমস্যা। কুহু মৌন হয়ে রইল। ওপাশ থেকে ক্লান্ত দীপ্র পুনরায় বলল, গভীর সমস্যার কথা শুনতে চাস তুই? কুহু চায়, শুনতে চায়, তবে বলতে পারে না। ও পথ পাল্টে বলে, দরকার নেই। আচ্ছা। কুহু মনে মনে ভাবল, এইটুকুই? আর কিছু বলবে না দীপ্র ভাই? তবে কি মান হলো তার? কুহু আবারও দোটানায় ডুবল। ওপাশ থেকে দীপ্র বলল, রাত অনেক, ঘুম দে। সত্যি সত্যি ঘুম। ঘুম আবার মিথ্যে মিথ্যে হয় নাকি? হয়তো। কিভাবে? ধর আমাকে বললেই ঘুমাবো, কিন্তু ঘুমালি না, ফাঁকি দিলি, যেটা সব সময় করিস। আমি আবার কখন ফাঁকি দিলাম? দিয়েছিস। কবে দিয়েছি? সেটা না জানলেও চলবে, এখন সত্যি সত্যি ঘুম দে। কুহু ফোঁস করে দম ফেলে। দীপ্র আবারও বলে, কুহু। একটা কথা কুহু কখনো অস্বীকার করতে পারবে না। দীপ্র ভাই যখন তার নাম ঢাকে তখন সব কিছু কেমন এলোমেলো লাগে। কুহু শুকনো ঢোক গিলে। বলেন। ঘুম আসছে না। কলে থাকবো? একদম ফট করেই বলে ফেলল কুহু, যেন কলে থাকলে দীপ্র ভাইয়ের ঘুম এসে যাবে। কথাটা বলে ফেলে এখন নিজেই একটুখানি অস্বস্তিতে পড়ল। ওপাশ থেকে দীপ্র হাসল। কুহু মিনমিন করে বলল, না মানে? মানে আর বোঝাতে হবে না, আমি ঘুমিয়ে নেব। তোর শরীর খারাপ, রেস্ট দরকার। আচ্ছা। রাখছি তাহলে, সুন্দর বাচ্চাদের মতন ঘুমিয়ে পড়বি। শেষ কথাই কুহুর চোখে মুখে একরকম হাসি তৈরি হল। ও বলল, আপনিও। কলটি রেখে কুহু বিছানায় গা ছেড়ে দিল। কুহু মনে মনে ভাবল, কি একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কুহুকে অনেক দিন ধরেই পোড়াচ্ছে। কে জানে ভবিষ্যতে কি লেখা আছে। দীপ্র ভাইকে আজ দুপুরের খাবারে পাওয়া গেল। কুহুও আজ সুস্থ, পায়ে হেঁটেই এসেছে। বড় চাচা দবির বললেন, রিচেক আপ করিয়ে নিলে ভালো হবে না? পেরেক কিন্তু মারাত্মক হয়। দেখি ভাইজান, আমার তো সময় হয় না এত কাজ। বললেন ববিতা। দীপ্র খাবার খাচ্ছিল। ও বলল, আমি ফ্রি আছি, বিকেলে দেখিয়ে আনবো। তুমি না বললে বিকালে তোমার কাজ আছে? দীপ্র না তাকিয়েই বলল। ক্যান্সেল হয়ে গেছে বাবা। মোটামুটি ডাইনিংয়ে বসা সবার মাঝেই একরকম অনুভূতি খেলে গেল। ভালো মন্দ মিশ্রিত এক অনুভূতি। তবে আয়নার মাঝে পুরোটাই মন্দ রইল। ওর চোখ দুটো টলমল করতে লাগল। আয়না মনে মনে ভাবল, খাবারগুলো মনে হতে লাগল বিষ। দবির আর আনোয়ার একসাথে ব্যবসা আগাচ্ছেন, সেসব নিয়ে কথাবার্তা চলছিল। একটা সময় পর আনোয়ার বললেন, ভাইজান, একটা কথা ভাবছিলাম। কি কথা আনোয়ার? আয়ানার তো বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছেই। রাত্রির জন্য ছেলে দেখা হচ্ছে, আয়নার জন্য দেখা হোক। সে হতেই পারে, তবে জানেন তো, মেয়েটা আমার সহজ সরল। মাঝে মাঝে রাগ করে, তবে একদম সহজ সরল, পানির মতন পরিষ্কার ওর মন। ওরে দূরে দিয়ে শান্তি পাবো না। দবিরের মাথায় তখন অন্য সব চিন্তা। তিনি এখনো বিষয়টি আজ করতে পারেননি, তাই বললেন, আশেপাশের কাউকে ভেবেছো নাকি? কথাবার্তা বলবো? আশেপাশে বলতে? আনোয়ার একটু থামলেন, ভাইয়ের দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন, দূরে দেওয়ার আর কি দরকার ভাইজান, ঘরের ছেলে থাকতে। এ কথায় দবির ছোট ভাইয়ের দিকে তাকালেন। তিনি তখনও ছেলের কথা ভাবতে পারেননি। তিনি ভ্রু ভাঙিয়ে বললেন, আবিরের জন্য ভাবলে নাকি? এটা তো... কি যে বলেন ভাইজান, ওর তো বিয়ে ঠিক, ওর কথা ভাববো কেন? তবে দীপ্রর কথা বলছিলাম। আনোয়ারের কথায় দবির নড়ে চড়ে বসলেন। তার মুখটা কেমন হয়ে গেল। আনোয়ার পুনরায় বললেন, ভাইজান, আমি দীপ্রকে তো চিনি, ওর সময় কেটেছে বাহিরের দেশে, ওর পছন্দ একটু উচ্চ। আমি কুহুকে অপমান করছি না, আমারই ভাতিজি। তবু বলতে গেলে কুহুর থেকে আয়ানার সব দিকে উচ্চ। আর দীপ্রর প্রতি ওর সফট কর্নারও আছে, দীপ্র ওকে আদর করে। আমার মনে হয় এটা ভালো হবে। বলে থামলেন তিনি। দবির ফোঁস করে দম ফেললেন, বললেন, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তবে ভাই, পুরোটাই দীপ্র আর আয়ানার বিষয়। এবার আর আমি ভুল করব না। কুহুর প্রতি যে অন্যায় হয়েছে তা আয়ানার প্রতি হতে দেব না। দীপ্র চাইলে তবেই হবে। আনোয়ার খুব একটা খুশি হতে পারলেন না।
তিনি ভাইয়ের থেকে আরেকটু জোর আশা করেছিলেন, তবে তেমনটা হলো না। তিনি হতাশই হলেন, বললেন, আমি দীপ্রর সাথে কথা বলি। ভাইজান, ওর যা যা প্রয়োজন সব দেব আমি। ও তো আমারই ছেলে, তাই না? দবির আসলেই কথা পেলেন না। তিনি চিন্তিত। দবির মনে মনে ভাবল, ছেলেটা কি করতে চলেছে এই বিষয়টি একদমই পরিষ্কার নয়। এদিকে আনোয়ারের দেওয়া প্রস্তাব, সরাসরি কোনো কথাও বলতে পারছেন না তিনি। মানাতে পারলে আমার তো সমস্যা নেই আনোয়ার, তবে এমন কিছু যেন না হয় যাতে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। দীপ্র আমার ছেলে, তবে ওকে আমিও বুঝতে পারছি না। সেটা ভাববেন না, আমি সব বুঝে নেব। কাল রাত্রিকে দেখে যাক, তারপর কথা বলবো দীপ্রর সাথে। রাত্রির মনটা ভালো নাকি খারাপ তা বোঝা যাচ্ছে না। ও রেডি হচ্ছে। পাশেই বসা কুহু। ও দেখছে, ওর ভালো লাগছে না। রাত্রিপুর এমন ভাব ওর ভালো লাগছে না। ডেকে ঘরে প্রবেশ করল কণা। ওর মাঝে চঞ্চল ভাব দেখা যাচ্ছে। রাত্রিপু, রাত্রিপু, তোমাকে তো পরে লাগছে। বলে কাছে এসে জড়িয়ে ধরল কণা। রাত্রি হেসে বলল, বুড়ো হয়ে গিয়েছি আর বলছিস বই লাগছে। উফ, যাতা কথা। তুমি বুড়ো কোথায়? কি বলিস, বুড়ো না? বয়স তো কত হয়ে গেল। ঠিক সময় বিয়ে করলে তোর সমান বাচ্চা থাকতো আমার। কি বিরক্তকর কথা। তোমার বয়স তো 25 হয়নি, শুধু শুধু নিজেকে বুড়ো বলছো। রাত্রি ফোঁস করে দম ফেলে। রাত্রি মনে মনে ভাবল, তার বয়স বেশি না কম এ নিয়ে আগে কখনো মাথা ব্যথা হয়নি, আজকাল হচ্ছে। মনে হচ্ছে সত্যি বয়স বেশি হয়ে গেছে, অথচ উচিত ছিল আগে ভাগে বিয়ে করে সংসার করা। এই রাত্রি আপু, হ্যাঁ বল রে কণা। তোমার বর এসে গেছে। এই কথায় রাত্রি প্রতিক্রিয়া জানানোর আগেই ফোঁস করে উঠল কুহু। ও বিছানা থেকে উঠে এসে রাগী সুরে বলল, কি সব কথা? বর কিভাবে হয়? এখনো বিয়ে হয়েছে? বিয়ে তো ঠিকও হয়নি। ওর এহেন আচরণে কণা বেকুব বনে গেল। কণা মনে মনে ভাবল, তার বোন এভাবে কখনো রিয়্যাক্ট তো করে না, আজ হলো কি? আর ও তো এত ভেবেও বলেনি, তাই হাবুলের মতন চেয়ে রইল। কুহু, ওকে বকছিস কেন? ও বুঝে বলেছে। আর এই ছেলে আমার বর হলেও হতে পারে। তুমি তুমি বলে কথা আটকালো কুহু। কণা তখনও চেয়ে। রাত্রি ওর গাল ছুঁয়ে বলল, আমি আসছি বোন, তুই যা। আর কুহুর কথায় পাত্তা দিস না তো। এই ছেলে ছোট ভাই নেই তো, তাই ওর রাগ হয়েছে। ভাই থাকলে আমার যা হয়ে যেত যে। অন্য সময় হলে কণা বলতো কখনোই না, রাত্রিপু কুহুপু তোমার যা হতেই পারে না। ও তোমার ভাবি হবে, আমারও ভাবি হবে, আর দীপ্র ভাইয়ের বউ হবে। কিন্তু আজ একটি শব্দও বলল না। ও আসলেই আহত হয়েছে। শব্দহীনভাবেই কক্ষ ত্যাগ করল। রাত্রি এলো কুহুর কাছে। কুহু শোন। কুহু মাথা তুলে চাইল। ওর কেন যেন কান্না পাচ্ছে। রাত্রির সাথে ওর চোখাচোখি হলো। বোন, আমি বুঝতে পেরেছি অরণ্যকে তোর খুব পছন্দ। তুই চাস ওর আর আমার সবটা ঠিক হোক। রাত্রিপু, বলি কুহুর চোখ দুটো টলমল করে উঠল। রাত্রি আলতো হেসে বলল, শোন বোন, যা হওয়ার তা হবে। অন্যের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে হবে। এতদিন আমিও ভুল বলে এসেছি। দীপ্র ভাইয়ের সাথে তোর বিয়ে হবে কিনা এটা তোর আর দীপ্র ভাইয়ের সিদ্ধান্তে হওয়া উচিত। একপাক্ষিক তো কিছু না, আর অন্যের চাপিয়ে দেওয়া মতামত না। কুহু আজ এই বিষয় নিয়ে কিছুই বলল না। ও রাত্রিপুর দিকে করুণ চোখে তাকালো। আমার মনে হয় অর্ণব ভাইয়া তোমায় এখনো ভালোবাসে। সেটা জানি, তাহলে সব কেন ঠিক হচ্ছে না? ইগো ওরও বেশি, আমারে। এভাবে সংসার হবে না রে। বলে রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মুখে এতক্ষণ কষ্ট না থাকলেও এখন একটা আক্ষেপ আছে। ও কুহুর মাথায় হাত ছোয়ালো। তুই অনেকটা চেষ্টা করেছিস, আমি সেই সব দেখেছি, কিন্তু ভাগ্যে না থাকলে হয় না রে। আমি আশা রাখিনি, যা হবার হবে। বলে রাত্রি বেরিয়ে গেল। কুহু ওর যাওয়ার পানে চেয়ে মনে মনে ভাবল, রাত্রির আসলেই অভিমান হয়েছে। ও অপেক্ষায় ছিল, ভেবেছিল অরণ্য কিছু একটা বলবে বিয়েটা না করতে, কিন্তু তেমন হয়নি। অরণ্য ওর জন্য এখানে আসেনি। ভালোবাসাটা আসলেই ফিকে হয়ে গেছে, আর ফিকে হওয়া ভালোবাসা পূর্ণতা পায় না, কখনোই না। নিচতলায় রাত্রিকে দেখানো হচ্ছে। সিঁড়ি থেকে দেখেই কুহু চলে এলো দীপ্রর ঘরের দরজার কাছে। দীপ্র আজ বাসায় আছে, তবে বের হয়নি নিজ ঘর থেকে।
এমনকি রাত্রিকে যে দেখতে আসবে এ বিষয়েও তার আগ্রহ নেই, এমনকি বাধাও নেই। কুহুর আসলেই রাগ হলো। কুহু মনে মনে ভাবল, অন্তত দীপ্র ভাই কিছু করতে পারতেন। কুহু দাঁড়িয়ে আছে দরজার কাছে। দীপ্র কাজ করছিল। ল্যাপটপের স্ক্রিনে মেয়েটিকে দেখতে পেয়েই মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো। কুহু, কেঁপে উঠল মেয়েটি। অন্যরাও কুহু বলেই তো ডাকে, তবে দীপ্রর এই নাম ধরে ডাকাটা ওর নিঃশ্বাস চেপে ধরে। বুকের ভেতর নতুন একটা আওয়াজের আবির্ভাব ঘটায়। দীপ্র পেছন ফিরে তাকিয়েছে। কুহু হাত কচলাতে লাগল। যতটা রাগ অভিমান নিয়ে দরজার কাছে এসেছিল তার সবটাই মিলিয়ে গেল। এখন একটা চাপা অনুভূতি তৈরি হয়েছে, একটা সংকোচ, অস্বস্তি মিশ্রিত অনুভূতি। দাঁড়িয়ে কেন? আপনি কাজ করছেন? তো তোর শব্দতে যেন দীপ্র এক বুক অধিকার দিয়ে দিল। কুহুর দুটো চোখে অস্বস্তি, ভেতরে ঝড়। ও ধীর পায়ে কক্ষের ভেতরে এলো। দীপ্র ল্যাপটপের স্ক্রিন নামিয়ে উঠে দাঁড়াল। মুহূর্তেই দীপ্র দেখল একটা শক্তপোক্ত বুক ওর চোখের সামনে ভেসে উঠেছে। কুহু মনে মনে ভাবল, এতদিনে কুহু খেয়াল করেনি দীপ্র ভাই আসলে খুব লম্বা, একটু বেশিই বটে। কি দেখছিস? কুহু চেয়েছিল এক দৃষ্টিতে। হুট করে দীপ্রর কণ্ঠ পেয়ে খানিকটা থতমত খেল। দৃষ্টি ঘুরিয়ে বলল, কিছু না তো। কিছু না। না, কি দেখবো? কিছু দেখার নেই। কুহু চোখ দুটো মুজিত করল। কুহু মনে মনে ভাবল, মাঝে মাঝে যে ওর কি যে হয়। ও দুবার শ্বাস নিয়ে বলল, আপনি এখনো কিছু করবেন না? ওর কথার মানে যদিও বুঝেছে, তবু না বোঝার ভান ধরল দীপ্র। শুধল, কি করার কথা বলছিস? রাত্রে পোকে দেখতে এসেছি। তো কিছু করবেন না? কি করব? কি করব বলতে, আপনার কিছু করার নেই? না, নেই। কেন নেই? কারণ বিয়েটা রাত্রির, তোর নয়। শেষ কথায় কুহু ভ্যাবাত চেকা খেল। কুহু মনে মনে ভাবল, বুঝলেও ধরা দিল না অবশ্য। বলল, অর্ণব ভাইয়াকে একটু বলেন না। কি বলবো? বলবো রাত্রিকে বিয়ে কর। কুহু রাত্রি ফেলনা নয়, অরণ্য ফেলনা নয়। নিজেদের সম্পর্কের জন্য কাউকে না কাউকে একটু নরম হতেই হয়, কিন্তু ওরা সেটা করছে না। কেন করছে না? কুহু এত অবুঝের মতন কথাটা বলল, ওর আসলেই খারাপ লাগছে। ও বহুদিন পর একটা কিছুর জন্য এত মরিয়া হচ্ছে। ওর মুখের পানি চেয়ে দীপ্র শুধুই হতাশার শ্বাস ফেলল। বস। কুহু বসল না। দীপ্র আবারও বলল, বসতে বলেছি। যন্ত্রের ন্যায় বসল কুহু। মনটা বিষণ্ণ হয়ে রইল। কুহু বসেছে বিছানায়। দীপ্র ওর বরাবর মেঝেতে হাঁটু গেড়ে বসল। কুহু থমকাল। পরের মুহূর্তেই নিজেকে সামলে নিল। কুহু। সরাসরি দীপ্রর চোখের দিকে চাইল কুহু। কুহু মনে মনে ভাবল, কয়েক সেকেন্ড পর একটা জিনিসই বুঝল, দীপ্রর চোখ দুটো দারুণ সুন্দর। ও চেষ্টা করেও দৃষ্টি ফেরাতে পারল না। একটা ব্যাপার বলি, একটু ভেঙেই বলি। বলবো? দীপ্র ভাই অনুমতি চাইছেন? কুহুর আসলেই বিশ্বাস হয় না। কুহু মনে মনে ভাবল, এই মানুষটাকে এককালে কঠিন মনে হয়েছিল সবটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই পারে না। কিন্তু ও যে ভুল ছিল তা আবারও প্রমাণ হল। লজ্জাই লাগল ওর। একটা জিনিস তুই দেখ, সম্পর্ক আসলে দুজন মানুষের মনের বিষয়, একপাক্ষিক কিছুটা। ধর আমার আর তোর বিয়েটা যদিও বা হতো, তবে তুই আমাকে মেনে নিতে পারতি না, কিন্তু স্বাভাবিক কিছুই থাকতো না। কেন থাকতো না? কারণ আমাদের সম্পর্কে মায়া মহব্বত থাকতো না। রাত্রি আর অরণ্যের বিষয়টা আরেকটু জটিল। ওরা একে অপরকে ভালোবাসে, চায় মন থেকেই, তবে ইগোর জন্য ওদের কিছু আগায় না। আমাদের দেওয়া চাপের কারণে যদি ওরা বিয়ে করেও নেয়, তবে সুখী হওয়ার সম্ভাবনা খুবই কম, যেমনটা আমাদের ছিল। আমি যদি রাগ জেদ দেখিয়ে তোকে বিয়ে করেও নিতাম, দিন শেষে তুই কিন্তু আমাকে ঘৃণাই করতি কুহু, কখনো ভালোবাসতি না। বাসতি? দীপ্রর সব কথা শুনল কুহু। কুহু মনে মনে ভাবল, আসলে মানুষটা ওকে কী বোঝালো। ওর গুলিয়ে যাচ্ছে সবটা। অরণ্য আর রাত্রির বিষয়টা বলতে গিয়ে অর্ধেকের বেশি তো নিজেদেরটাই বলে গেল।
কুহু হাবুলের মতন চেয়ে। দীপ্র বোধ করি হতাশই হল। এ মেয়েটি বোকা নয়, আবার চালাকও নয়। এ মেয়েটি কেমন যেন। তবে যেমনই হোক, দীপ্রর আদরের, খুব বেশি আদরের। আর আদরের বিধায় খুব বেশি সময় রাগ করতে পারে না। আদতে নিজের যা কিছু তা তো নিজেরই হয়, আর নিজের ওপর কখনো রাগ হয় না। যা হয় তা ক্ষণিকের অভিমান। কুহু তো দীপ্ররই। রাত্রিকে দেখতে এসেছে যারা, তারা পাশের এলাকার, বেশ নামডাক আছে। দেওয়ানবাড়ির সাথে সম্পর্ক তৈরির ইচ্ছে বোধহয় আগে থেকেই ছিল, তাই মেয়ে দেখার আগেই বলছিল, আপনাদের মেয়ে মানে আমাদের মেয়ে, না দেখেই কথাবার্তা হতে পারে। এসব মুখের কথা ধরেই রাত্রিকে দেখানো হলো। মেয়েটিকে পছন্দ করল সবাই। ছেলে শহরে ব্যবসা করে, বয়স 30, মানে রাত্রির সাথে সব দিক থেকেই মানাচ্ছে। এসব নিয়েই আলোচনা হচ্ছে। আয়ানাকে বেশ খুশি দেখাচ্ছে। এর কারণ সম্বন্ধটা ওর বাবা এনেছে, আর এই বিয়েটা হলে বাবার প্রতি সবার আরেকটু দৃষ্টি পড়বে। ছেলে কিন্তু বেশ ভালো রাত্রিপু। রাত্রি আসলে ভালো মতন দেখেইনি, ও শুধু হাসল। আয়না আবার বলল, বেশ টাকা পয়সা আছে। টাকা পয়সা দেখে আমি তো বিয়ে করব না আয়ানা। সেটা বলিনি, তবে টাকার তো দরকার আছে, তাই না? তা আছে, তবে টাকা পয়সা থাকলো কিন্তু সুখ থাকলো না, অথবা ছেলে ভালো না, অমন হলে টাকার কোনো মূল্য নেই। বলে সরে গেল আয়না। আয়না মনে মনে ভাবল, ও আসলেই বুঝে না সবাই কেন ওর সাথে এমন করে। ও ভালো করতে গেলেও বিষয়গুলো খারাপই হয়। ডেকে উঠল কুঞ্জ। হাজার হোক ভাই বোন তো। আয়না ওর ডাকে সাড়া দিয়ে বলল, কি বলবি? তোমার জন্য মিষ্টি এনেছি। মিষ্টি কেন? তুমি তো খাওনি, তাই আনলাম। এত দরদ দেখাচ্ছিস? আমার তো মনে হয়েছিল সব দরদ কুহু আর কণার জন্যই। কুঞ্জ মুখটা কালো করল, বলল, এভাবে বলছো কেন? তুমি আমাকে বকা দাও বেশি, তবে আমি মনে রাখি না। আয়না ফোঁস করে দম ফেলল। দুটো মিষ্টি এনেছে কুঞ্জ। আয়না বলল, তুই খেয়েছিস? হুম। আচ্ছা, আরেকটা খা। বলে আয়না একটা মিষ্টি কুঞ্জর মুখে তুলে দিল। পুরো মিষ্টিটাই এক মুখে খেয়ে নিল কুঞ্জ। এভাবে খেতে দেখে আয়না হো হো করে হেসে ফেলল। হাসল কুঞ্জ। ওদের এই খুনসুটির মুহূর্ত ধরা দিল আবিরের কাছে। আবির অদূর থেকে বলল, বাহ বাহ, শুধু কুঞ্জই ভাই, আর আমরা কেউ না? ও আবির ভাইয়া, খাও না তুমিও? না রে, আমি খেয়েছি, মজা করে বললাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটু বের হব। রাত্রি বোধ হয় এখানেই বিয়েটা হয়ে যাবে। আগামীকালেই ছেলের বাড়িতে যাওয়া হবে, তাই কিছু কেনাকাটা আজই করে রাখবো, কাল ঝামেলা হবে। সেটাই ভালো। আচ্ছা, সাবধানে যাও। তোদের কিছু লাগবে? কুঞ্জ কিছু খাবি? পেট ফুল ভাইয়া। বলে নিজের পেটখানা দেখালো কুঞ্জ। এইটুকু বয়সেই কুঞ্জর পেটে মেদ জমে গেছে। কুহু মনে মনে ভাবল, বিষয়টা আসলেই খারাপ। তবে বাচ্চা মানুষ খাওয়া কমাতে বললে আবার অভিমান করবে। কুহু কখনোই চায়নি কুঞ্জ আর আয়নার মাঝে ঝামেলা হোক। দুই ভাই বোন মায়া মহব্বত নিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে কণা এটা আবার মানতে পারছে না। ও পুরো ঘটনা দেখেছে, এসে বোনের কাছে বলল। কুহু একটু বিরক্তই হল। তুই কি চাস ওরা ঝগড়া করুক? সেটা তো বলিনি আপু। তাহলে মিলেমিশে থাকলেই তো ভালো। ভালো, কিন্তু বলে কণা থামল। কুঞ্জ সবার আদরের, তবে এ কমাসে কুঞ্জর সাথে সবথেকে বেশি মিশেছে কণা। কণা মনে মনে ভাবল, ওর কেমন হিংসে হল। নিজের ভাই না থাকার যে অভাব, তাই ছোট্ট কুঞ্জ দূর করে দিয়েছিল। আয়না সেখানেও ভাগ বসালো, অথবা ওই হয়তো আয়নার ভাগে ভাগ বসিয়েছিল। কেন যেন খারাপ লাগছে খুব। কণা উদাস মনে বেরিয়ে এলো। নিচে সেখানে ঘুরঘুর করল। নিচতলায় আসতেই দাদিজানের গলা শোনা যাচ্ছে। দাদিজান বসার ঘরে আসতে চাইছেন। কণা গিয়ে নিয়ে এলো, বসালো বসার ঘরে। বৃদ্ধা গল্প জুড়ে দিলেন। বাড়িতে এখন একটা বিয়ে বিয়ে ভাব এসেছে, সবাই খুব ব্যস্ত। দেওয়ানবাড়ি আগে আরও উৎসব মুখর ছিল, ওনার আরও যা ছিল। সময়ের সাথে সাথে প্রায় সবাই হারিয়ে গিয়েছেন। তাদের ছেলেমেয়েরা এক একজন এক এক জায়গায় থাকেন। সেই সব গল্পই করলেন তিনি। কণা সব শুনল। ও দাদির পায়ের কাছে বসা। আমার খুব সেই সময়গুলোতে যেতে ইচ্ছে করে দাদিজান, যেই সময়গুলো সুন্দর ছিল, তাই না? সব সময়ই সুন্দর হয় রে, কিন্তু ওটা তখনই অনুভব করা যায় না। অতীত হয়ে গেলে কেবল তখনই অনুভব করা যায়। তাই? তবে এখনকার সময়গুলোর একটা সময় সুন্দর লাগবে। লাগবে লাগবে। এই যে আমার একটা ভাই নেই, অথচ রাত্রি আপু আয়না আপুর ভাই আছে। একটা সময় পর এই ভাই না থাকার সময়টাও সুন্দর মনে হবে।
ফট করেই বলে উঠল কণা। বৃদ্ধা ঘাড় ফিরিয়ে চাইলেন। ওদের ভাই কি তোর ভাই না? ভাই, কিন্তু আপন তো না। বলে কণা মাথাটা নামিয়ে ফেলল। বৃদ্ধা বললেন, কি হয়েছে? কেউ কিছু বলেছে? না দাদিজান, কে কি বলবে, আপন তো আপনই হয়, তাই না? কণার এত দুঃখ যে কোথা থেকে এলো কে জানে। বৃদ্ধা কি বলবেন বুঝলেন না। কণা এবার ঠোঁট উল্টালো। ভেবেছিলাম কুয়াপুর সাথে দীপ্র ভাইয়ের বিয়ে হলে সত্যি সত্যি ভাই পেয়ে যাব, সেটাও হলো না। কুঞ্জটাও আয়নাপুর সাথে মিলে গেল, ভালো লাগে না। বলে উঠে গেল কণা। আদতে কণা একদিক থেকে যেমন চালাক চতুর, আবার একদিক থেকে সহজ সরল বোকা। ও নিজেকে মাঝে মাঝে একদম বিলিয়ে দেয়, সব কথা বলে দেয়। ঠিক তেমনই ঘটল এখন। নিজের ভেতরকার কথাগুলো দাদিজানের কাছে একদম বিলিয়ে দিল যেন। অরণ্য সিগারেট খাচ্ছে। ওরই সিগারেট খাওয়াটা নিতে পারছে না কুহু। কুহু মনে মনে ভাবল, ইচ্ছে করছে টান মেরে সিগারেটটা ফেলে দিয়ে বলতে, এসব ইগো বাদ দিন অরণ্য ভাইয়া, দয়া করে আমার বোনের মান ভাঙান। কিন্তু তেমনও করতে পারছে না। ও হতাশ হয়ে ট্রে নিয়ে প্রকক্ষে প্রবেশ করল। চা নিয়ে এসেছি অর্ণব ভাই। অরণ্য দ্রুত সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে ফেলল। ও এমনি সিগারেট খায় খুব, তবে ছোট মানুষদের সামনে খেলে লজ্জা বোধ হয়। এই সময়ে চা আনলে যাব, দরকার ছিল না। বড় মা পাঠালো, চা বানিয়েছে সবার জন্য। ও, থ্যাংক ইউ। বলে কাপটা তুলল অরণ্য। কুহু কিন্তু গেল না, দাঁড়িয়েই রইল। বসো আপু, কেমন আছো তাই বলো। ভালো আছি, তবে আপনাকে বুঝতে পারছি না ভাইয়া। এ কথায় অরণ্য নড়ে চড়ে উঠল। কুহু কি বলতে চায় তা পরিষ্কার না হলেও ধরার মতন। ও হেসে বলল, কেন আপু, আমাকে রহস্য লাগে নাকি? সেটাও বুঝতে পারছি না। তাহলে রাত্রিপুর বিয়ে হয়ে যাচ্ছে। না পেরে নিজ থেকেই বলে দিল কুহু। কুহু মনে মনে ভাবল, দীপ্র তখন তাকে কি সব বুঝিয়েছে ও জানে না। ওর মাথায় একটাই কথা, এদের সব ঠিক হতে হবে, হতেই হবে। তাই নিজ থেকেই বলে ফেলল। ভালো তো। আপু চলে গেলে আমার কি হবে? তুমিও বিয়ে করে নাও। ছেলে দেখেন, বিয়ে করে নেব। দেখতে হবে কেন, তোমার তো ঘরের মধ্যেই পাত্র আছে। এ কথাই কুহু নড়ে চড়ে উঠল। প্রসঙ্গ বদলাবার জন্য বলল, কাল ছেলের বাড়িতে যাবে সবাই, আপনি যাবেন না? হ্যাঁ যাব। সহজেই বলে ফেলল, হ্যাঁ যাব। এ কথার পর আর কথা খুঁজে পেল না কুহু। ও বিদায় জানিয়ে চলে গেল। ও চলে যেতেই সিগারেটখানা পুনরায় ধরালো অরণ্য। তারপর চোখ দুটো মুজিত করল। মুজিত করতেই রাত্রির মুখখানা ভেসে এলো। অরণ্য মনে মনে ভাবল, রাত্রি একবারও ভাবলা না সম্পর্কের কথা। বেশ আমোদেই বিয়ে করে নিচ্ছে, অথচ এই প্রেমের জন্য নাকি নিজের সবটুকু ছাড়তে রাজি ছিল বলে বড় বড় বাক্য শুনিয়েছিল। আদতে ও সব মিথ্যে, সব মিথ্যে। আর সেই মিথ্যেটাকেই অরণ্য সত্যি ভেবেছিল। কি বোকা ও! নিজের প্রতি ধিক্কার জানাতে ইচ্ছে হচ্ছে। আয়ের কাছে বসা। রাত্রির বিয়ের কথাবার্তা আগানোয় দীপ্র আর আয়ানার বিষয়টা ধামাচাপা পড়ে গেল। বিষয়টি আর বলে উঠতে পারলেন না আনোয়ার সাহেব। বাড়ির প্রায় সকলেই আজ ছেলের বাড়ি দেখতে যাবে, তবে দাদিজান অসুস্থ হওয়াতে তিনি যেতে পারবেন না। ওদিকে কুহুর মা ববিতার আজ বড় একটা অর্ডার আছে, সেই অর্ডারের কারণে তিনিও যেতে পারবেন না। তবে রাত্রি বাড়িতে থাকায় তেমন কোনো অসুবিধে হবে না। সবাই বেশ হৈ হৈ করে তৈরি হচ্ছে। আবিরের বিয়ে নিয়ে যতটা হৈ হৈ উঠেছিল, রাত্রির বিয়ে নিয়ে তার থেকে বেশি হৈ হৈ উঠেছে। এই দলে যোগ দিয়েছে কুহুও। ও আসলে দেখাতে চাচ্ছে সব ঠিক আছে। এই যে যেমন এখন শাড়ি পরে এসেছে রাত্রির কাছে। রাত্রি ওকে দেখেই হাসল। সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। সুন্দর তো লাগতেই হবে। ছেলের ভাই নিয়ে তো কি হয়েছে, কাজিনরা তো আছেন, ওদের মাথা খারাপ করতে হবে। কুহুরে কথায় রাত্রি হাসল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, অমন সময়ে দীপ্রকে আসতে দেখা গেল। কুহুর মুখটা সামান্য ছোট হয়ে গেল। তবে দীপ্র এ বিষয়ে কোনো কিছুই বলল না। কুহু মনে মনে ভাবল, ওর মনটা বোধহয় চাইছিল দীপ্র ভাই কিছু একটা বলুক। তেমন না হওয়াতে ওর খারাপ লাগলো। ও দাঁড়িয়ে রইল। ছেলেকে তোর পছন্দ হয়েছে? সবার তো হয়েছে। সবার কথা জানতে চাইনি রাত্রি, তোর কথা জানতে চেয়েছি। হয়েছে বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসে কি এক ব্যথা লুকিয়ে সেটা দীপ্র কিংবা কুহু দুজনেই জানে। ঠিক আছে। ব্যাস এইটুকুই। দীপ্র বেরিয়ে গেল। কুহু এসে দাঁড়ালো রাত্রির কাছে। আমিও যাই রাত্রিপু, লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস। কুহু বেরিয়ে গেল। রাত্রি এসে দাঁড়ালো জানালার কাছে। এই জানালা দিয়ে তাকালে সদর দরজা দিয়ে বেরোনো সব লোককেই দেখা যায়। খানিক বাদে সবাইকে বেরোতে দেখা গেল। শেষে বেরোতে দেখা গেল অরণ্যকেও। রাত্রির বুক হু হু করে উঠল। রাত্রি মনে মনে ভাবল,
অরণ্যর কি একটুও যন্ত্রণা হচ্ছে না? ও দিব্যি প্রাক্তনের বিয়ের আয়োজনে নেচে নেচে চলে যাচ্ছে। রাত্রির আসলে হতাশ লাগলো, শুধু শুধু সে কষ্ট পাচ্ছিল। এদিকে অরণ্য সামান্য বুক ধরফরও হচ্ছে না। বনিদি পরিবার, বাড়িটা নতুন করে করা, সেটাও বিশাল। তারই পেছনের দিকে পুরাতন একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটা আভিজাত্যের প্রতীক। এই পরিবারের নাম ডাক শুনলেও কখনো এদিকে আসা হয়নি দেওয়ানদের। স্বচক্ষে দেখে তারা ভেতরে ভেতরে বেশ আগ্রহী হয়ে রইলেন। বড়রা সকলে বাড়িঘর দেখেই পছন্দ করে নিয়েছে। ছেলের নাম রাগিব। নামের প্রথম অংশটুকুর সাথে তার অবশ্য মিল পাওয়া যাচ্ছে না। সে ভীষণ ভদ্র, চেহারা আর আচরণে সেটার প্রকাশ মিলছে। হেসে হেসে এখন কথা বলছে। তবে ওর হাসিমাখা মুখের বিপরীতে অরণ্যর অন্ধকারে নিমজ্জিত চেহারাটা দেখা যাচ্ছে, কালো করে রেখেছে। দীপ্র ওর পাশে বসা, এবার কথাটা বলল। রাগ হচ্ছে? অরণ্য চেহারা ঠিক করল, তাকালো দীপ্রর দিকে। রাগ কেন হবে? যেভাবে দেখছিস মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবি। সেরকম টেনশন নেই আমার। তাহলে ঠিক আছে। বলে দীপ্র উঠে বসল। রাগিবকে দেখে হাসল। আরে দীপ্র হয়েছে, বসেন বসেন। আপনি আমার বয়সও বড়, অথচ আমাকে ভাই ডেকে চলেছেন। সম্পর্ক ম্যাটার ব্রো, আপনি সম্পর্কে বড় হন। সেটাও ঠিক। বলে হাসল দীপ্র। অরণ্য চলে গেল অন্য পাশটায়। অরণ্য মনে মনে ভাবল, দীপ্রটা ইচ্ছে করে ওকে জ্বালানোর চেষ্টা করছে। ফেরার পথে মুখ কালো করে রইল অরণ্য, একটুও হাসি এলো না। এই গাড়িতে দীপ্র অরণ্য বাদে আছে বাড়ির বাকি 4 জন ছোট সদস্য। পেছনে 3 জনের জায়গায় ঠেলাঠেলি করে 4 জন বসেছে। কুঞ্জ ঘেমে নেমে যাচ্ছে, মোটা শরীরটায় গরম একটু বেশি। দাদা ভাই, এসির পাওয়ার বাড়াও। পেছন ফিরল দীপ্র, এক পলক চেয়ে বলল, দিচ্ছি। এসির পাওয়ার বাড়ানো হলো। কুঞ্জ শার্টের ওপরের ব্লেজার খুলে রাখল। কুহু বলল, আমি বলেছিলাম অন্য গাড়িতে আসি, তোরা শুধু শুধু জেদ করলি। গাড়িতে আগেভাগেই উঠে বসেছিল আয়ানা। এখন জায়গা দুটো। বাড়ির বড়রা এখনও ওই বাড়িতেই আছেন, তারা পরে রওনা দেবেন। কুহু বাড়ির অন্যদের সাথে আসতে চেয়েছিল, কুঞ্জ আর কনাই আটকালো। ঠেলাঠেলি করেই বসল। আয়ানা আড়ালে ভেঙচি কাটল, তারপর মুখের ওপর বলল, ওরা বাচ্চা জোর করলো আর তুইও থেকে গেলি কুহু। অপমান হলো কুহুর। ও ঠোঁট কামড়ে কিছু বলার পূর্বেই কণা বলল, তুমি তো আমাদের বড়, তুমি অন্য গাড়িতে বড়দের সাথে আসলেও পারতে আয়নাপু। কেন? আমি তো আগে এসে বসেছি, আমি কেন যাব? তাহলে তো হলোই। আর কথা বলিও না কুঞ্জ, তোর খুব খারাপ লাগছে? না কনাপু, ঠিক আছে। ওদের কথোপকথন অরণ্য আর দীপ্র শুনল। এই বাচ্চা পার্টির মধ্যে যে এক প্রকার দ্বন্দ্ব চলে তা ওরা দুজনেই জানে। কথা থেমে যাওয়াতে ওরা এ প্রসঙ্গে কিছু বলল না। তবে দীপ্র গাড়ি থামালো। হঠাৎ থামাতে আয়ানা বলল, গাড়ি থামালে যে? নাম তোরা। দীপ্র এমনভাবে বলল কথাটা আয়ানার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। দীপ্র নামতে নামতে বলল, সামনে একটা মেলা বসেছে, ওখানে যাব। বেশ অনেকটা সময় আছে। মেলার কথা শুনে অরণ্য বলল, আবার ভালো লাগছে না, আমি মেলায় যাব না। তার থেকে বরং আমি ফিরে যাই। যা। অরণ্য সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। দীপ্র বাচ্চা পার্টি নিয়ে মেলার দিকে এলো। এত সময় গরম লাগলেও এবার কুঞ্জর গরম লাগছে না। মেলার কথা শুনে ও হই হই করে উঠেছে। কুঞ্জ আসতে। আয়ানার নিষেধাজ্ঞা শুনল না, ও ছুটতে লাগল। কণা একবার পেছন ফিরে চেয়ে কুঞ্জর পেছন পেছন ছুটল। হাঁটতে হাঁটতে আয়ানা দীপ্রর কাছাকাছি আসতে যাচ্ছিল। দীপ্র কৌশলে এড়িয়ে যাচ্ছে, তবে আয়ানা বারবার অগ্রসর হচ্ছে। বিষয়টা কুহুর নজরে লাগলেও ও কথা বলে না। দীপ্র মনে মনে ভাবল, দীপ্র বোধ করি কুহুর মুখ থেকে কিছু একটা শুনতে চাচ্ছে, তবে এ মেয়ে কখনোই কিছু বলে না। ও হতাশ হল। মেলার মধ্যে প্রবেশ করেই দেখা গেল কুঞ্জ একটা কেকের স্টলের সামনে দাঁড়িয়েছে। সে এখন কেক খাবে। অগত্যা সবাই কেকের স্টলে এসে দাঁড়ালো। সবাই কেক নিলেও কুহু বলল, আমি খাবো না, পেট ভরা। দীপ্র কিছু বলল না, একবার সাঁধলও না। এতে আয়ানা খুশি হল। আয়ানা মনে মনে ভাবল, ওর চোখ দুটো চকচক করছে। ও হেসে দীপ্রকে বলল, দাদা ভাই তুমি খাও। বলে মুখের সামনে কেকের টুকরো ধরল। ওর হাত থেকেই কেক খেল দীপ্র। কুহুকে একটু বিচলিত হতে দেখা গেল না। বোনের এহেন আচরণে কণার মুখটা ফ্যাকাশে হলো। পেরেক দিতে ও নিজেও কেক নিয়ে এলো। এক বোনের থেকে খেলে হবে, আমিও খাইয়ে দিচ্ছি। বোন বলায় আয়ানার মুখের রং বদল হলো, তবে কিছু বলল না। কণা কেকের টুকরো বাড়িয়ে দিল। দীপ্র হেসে বলল, আচ্ছা নিচ্ছি। এবার এলো কুঞ্জ। সেও দীপ্র দাদাভাইকে কেক খাওয়াবে।
বাচ্চা মানুষ, মানা করলে রাগ করবে। অগত্যা কুঞ্জর থেকেও কেক খেতে হলো দীপ্রকে। ওরা যখন কেক খাইয়ে দেওয়ায় ব্যস্ত, কুহু তখন পাশের দোকানগুলোতে এসেছিল। এখানে খুব সুন্দর পায়েলের কালেকশন। ও দেখছিল ঘুরে ঘুরে। এরপর কি যে হলো, হুট করেই কি একটা নিয়ে মারামারি লেগে গেল। সেই মারামারির মাঝে পড়ে গেল কুহু। ওর ভয় হতে লাগলো। আশেপাশে তাকালো, কিন্তু সেই কেকের দোকানটা চোখে পড়ল না। অথচ কুহুর স্পষ্ট মনে আছে পাশেই ছিল দোকানটা। নাকি ও পায়েল দেখতে দেখতে অন্যদিকে চলে এসেছে। কুহু মনে মনে ভাবল। ওর মাথা কাজ করছে না। দ্বিতীয় বিপদটা হলো, ও যখন কল করার আশায় হাতে থাকা ফোনটির খোঁজ করল, মুঠো ফোনটি হাতে নেই। ওর বুক কেঁপে উঠল। সেই সাথে দুঃখে প্রায় কেঁদেই ফেলল। এরই মাঝে একটা নারী এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চেঁচিয়ে বলল। নারীটি পুনরায় পথা গেল। ওকে ওঠালো অবধি নয়। অপরাধবোধ তো দূরেরই বিষয়। কুহুর দুটো চোখ জলে টইটুম্বর। এদিকে শোরগোল বেড়ে চলেছে। মাটি থেকে উঠতে গিয়ে কুহু বুঝল যে পায়েলটি কিনেছিল পড়ে গিয়ে সেটাও ভেঙে গিয়েছে। কুহু মনে মনে ভাবল। তৃতীয় দফায় এসে এবার কুহুর মরে যেতে ইচ্ছে হলো। সব বিপদ কেন একসাথেই আসে? রাত্রি মাত্রই ছাদ থেকে কাপড় নিয়ে নামল। অমন সময় সদর দরজা দিয়ে প্রবেশ হলো অরণ্যর। এখানে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। শেষবেলায় ছুটে এসে ও রক্ষা হলো না। বৃষ্টি এতই বাড়ল যে ও একদম ভিজে একাকার। চুল থেকে টুপটুপ করে পানি নামছে এখন। অরণ্য ঠান্ডার বাতিক আছে। বিষয়টি রাত্রি জানে। ও চেয়েও এড়াতে পারল না। একটা তোয়ালে রেখে বলল, চাইলে এটা ইউজ করতে পারো। বাকি কাপড়গুলো সোফায় রেখেও চলে গেল নানিজানের ঘরে। বৃদ্ধা ডাকছিলেন। হ্যাঁ নানিজান, বলো। বৃষ্টি শুরু হয়েছে রে। অনেক বেশি। একটু চা বানিয়ে আনতো বোন। গলাটা কেমন লাগছে? রং চা? আদা দিয়ে। আচ্ছা। রাত্রি ফিরে দেখল অরণ্য কখনো দাঁড়িয়ে। তোয়ালেটা ওভাবেই আছে। ও ভ্রু কুঞ্চিত করল। কোনো কথা না বলে তোয়ালে নিয়ে হাঁটতে যেতেই অরণ্য ডেকে উঠল। রাত্রি? ওর পা থমকালো। চাইল পেছনে। অরণ্য দূরত্ব কমালো। মায়া দেখিয়ে তোয়ালে রেখেছিলে নাকি করুণা? এ কথায় রাত্রির হাসি পেল। ও সামান্য হাসলও বটে। সেই হাসিতে তিরস্কার স্পষ্ট। মায়া কিংবা করুণা কোনোটাই দেখায়নি অরণ্যে। মিথ্যে বললে। তুমি জানো আমার ঠান্ডার বাতিক? এ কথা পরপরই অরণ্য কয়েকবার হাঁচি দিল। হাঁচি থামলেও নাক টানতে টানতে বলল, ঠান্ডা লেগেই গেছে। যাই হোক, তোয়ালের দরকার নেই। তবে পারলে চা দিও। অরণ্য দাঁড়ালো না, চলে গেল। রাত্রি ওর যাওয়ার পানে একটু সময় চেয়ে চা বানাতে গেল। চা বানিয়ে নানিজানকে দিয়ে এসে রাত্রি এলো অরণ্যের ঘরের দরজাতে। ঠকঠক করতেই অরণ্য বলল, হ্যাঁ, ভিতরে আসো। আসবো না, চা দিতে এসেছি। ও। বলে কিছু সেকেন্ড পরে দরজা খুলল অরণ্য। ওর শরীরে শুধুই তোয়ালে। রাত্রি বিরক্তির চোখে তাকালো। অরণ্যের এমন খোলামেলা অবস্থার বিপরীতে কাঠ গলায় ও বলল, এইসব কি রকম নোংরামি? নোংরামির কি হলো? চা নিতে এসেছি, তুমি তো এলে না। ভাগ্যিস যাইনি, না হলে এত খারাপ অবস্থা তোমার সাথে। ওর কথা পূরণ হওয়ার আগেই অরণ্য বলল, একটার সময় এই সবকিছু স্বাভাবিক হওয়ার কথা ছিল। এনিওয়ে, চা দাও। বলে চা নিয়ে দরজা আটকে দিল অরণ্য। একদম মুখের উপর লাগালো। রাত্রির একবার ইচ্ছে করল দরজায় একটা লাথি দিতে, তবে তেমন কিছুই ও করতে পারল না। আকাশে তখন মেঘ ডেকে চলেছে। ভিড়ের মাঝে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে কুহু। ওর ভয় হচ্ছে, অতিরিক্ত ভয়। ভয়ের মাত্রা বাড়িয়েছে ফোন হারিয়ে ফেলাটা। ওর খুব কাঁদতে ইচ্ছে করছে। এদিকে লোকজন ছুটোছুটি করছে। ও এবার উঠে দাঁড়ানোর প্রয়াস করল। অমন সময় কোথা হতে দীপ্রর ডাক ভেসে এলো, কুহু। কুহু তাকালো ছটফটে নয়নে, এদিক সেদিক মাথা ঘুরিয়ে। তবে দীপ্রকে দেখতে পেল না। দ্বিতীয় দফায় ডেকে উঠল দীপ্র। কুহু। এবারও দীপ্রকে দেখতে পেল না কুহু। ও মাথায় এদিক সেদিক ঘোরানোর মাঝেই কোথা হতে যেন ছুটে এলো দীপ্র। কুহু তখনও মাটিতেই বসা। দীপ্র এসে ওর পাশে বসেছে, বাহু চেপে ধরেছে। ঠিক আছিস? ঠিক আছিস তুই? কুহুর চোখে থাকা জলের বিন্দু এবার গড়িয়ে পড়ল দু চোখ বেয়ে। ও দীপ্রর মুখার পানে তাকালো। কুহু, কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? এসে গেছি তো। ফোন হারিয়ে ফেলেছি। বলে ঠোঁট কামড়ে ধরল ও। ওর বাহু থেকে হাত নামিয়ে গাল স্পর্শ করল দীপ্র। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওঠ এখন। ও উঠল না, বসে রইল ওভাবেই। দীপ্র প্রশ্ন নিয়ে তাকাতেই ও বলল, বাবার দেয়া গিফট ছিল, আমি সেটাও হারিয়ে ফেললাম। আমার সবকিছু কেন হারিয়ে যায় দীপ্র ভাই? এ প্রশ্নের জবাব দিতে পারল না দীপ্র। এদিকে ঝামেলা বেড়েই চলেছে। মানুষ এখনও ছুটোছুটি করছে। আবার আকাশও রং বদল করেছে।
বোঝা যাচ্ছে একটু বাদেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। দীপ্র ওর বাহু ধরে উঠিয়ে নিল। কুহুর শরীর একদম ছেড়ে দিয়েছে। দীপ্র ওর গাল ছুঁয়ে বলল, তোর আর কিচ্ছু হারাবে না কুহু, আর কিচ্ছু হারাবে না, আমি কথা দিলাম। সামনের সিটে বসা আয়ানা। দীপ্র ড্রাইভ করছে, তবে বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে। কুহুর চোখ দুটো রক্তিম, একদম নাজেহাল অবস্থা। আয়ানা এবার ফোঁস করে উঠল। তোর কি দরকার ছিল ভিড়ের মাঝে যাওয়ার? আমরা কেক খাচ্ছিলাম, একটু সময় দাঁড়াতে পারলি না? তাও আবার ফোন হারিয়ে এসেছিস, সব দিক থেকে ঝামেলা করে আসছিস। কুহু জবাব দিল না। কণা কি বলবে বুঝল না। কণা মনে মনে ভাবল, এখানে তার বোনের কিঞ্চিত দোষ তো আছে, তবে ঘটনা এমন হবে সেটা কি কুহু জানত? পাশের দোকানেই তো গিয়েছিল। তারপর কি থেকে কি হলো? সুযোগ পেয়ে আরও কিছু কথা বলল আয়ানা। দীপ্র এবার কথা বলল। আয়ানা, এই টপিকে আর কোনো কথা নয়। কিন্তু দাদাভাই, বলেছি তো আর কোনো কথা নয়। ওর মন খারাপ, সেটা বাড়ানোর কি দরকার? আয়ানা দমল এবার। দীপ্র লুকিং গ্লাসে তাকিয়ে কুহুকে একবার দেখল। মেয়েটি একদম ভেঙে পড়েছে। পাশের এলাকায় বৃষ্টি ছিল না, তবে দীপ্রদের এলাকায় প্রবেশ মাত্রই ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বোঝা গেল। বৃষ্টির শব্দে কুহু একটু নড়ে চড়ে বসল, জানালার কাচটা নামিয়ে ফেলল। একছোটা বৃষ্টি এসে কুহুর গাল ছুঁয়ে দিল। লুকিং গ্লাসে দৃশ্যটি ধরা দিল দীপ্রর কাছে। দীপ্র মনে মনে ভাবল, ওর মনোযোগ বারবার সরে যাচ্ছে। ও এবার কঠোর হয়ে বসল। ফোন হারানোর বিষয়টি নিয়ে কেউই রাগারাগি করলেন না, এমনকি ববিতাও না। তিনি বরং মেয়েকে সান্ত্বনা দিলেন দ্রুতই একটা ফোন কিনে দেবেন বলে। ব্যবসাটা নতুন হলেও রোজগার হচ্ছে ভালোই। রান্না ভালো হওয়াতে খদ্দের বাড়ছে রোজই। কুহুর মন এসবে ভালো হলো না। কুহু মনে মনে ভাবল, ওর নিজের ওপর রাগ হচ্ছে। ফোনটা হারালো নাকি চুরি হলো এটাও জানা নেই। কিভাবে কি ঘটে গেল ভাবতেই নিজেকে চড় লাগাতে ইচ্ছে করছে। সেদিন রাতের খাবার খেতে এলো না কুহু, এমনকি রাত্রি এসে কয়েকবার ঠেলাঠেলির পরও না। তখন মাঝরাত। মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়েছিল কুহু। রাত্রি এসে দরজায় নক করল। কুহুর ঘুম ভাঙল। ও দরজা খুলেই বলল, আর খিদে নেই রাত্রিপু, তুমি শুধু শুধু কষ্ট করে চলেছো। রাত্রির চোখে মুখে খুশির জোয়ার। বিষয়টা খানিক বাদেই ধরতে পারল কুহু, তবে সেটা দীর্ঘ হওয়ার পূর্বেই ওর হাত ধরে সামনে এগোতে লাগল রাত্রি। কোথায় যাচ্ছি আমরা? নিচে বসার ঘরে। কুহুকে নিয়ে বসার ঘরে এলো রাত্রি। দীপ্রর শরীর তখন ভেজা। সন্ধ্যার পর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে তা থামেনি একটুও। ঘুম চলে গিয়েছে কুহুর। ও চেয়ে আছে ভিজে একাকার হওয়া দীপ্রর পানে। দীপ্রর চুল বেয়ে গড়িয়ে নামছে পানির বিন্দু। কুহু কিছু বলার পূর্বেই দীপ্র হাত বাড়িয়ে দিল। সেই হাতে নিজের ফোনখানা দেখে কুহু ভাষা হারিয়ে ফেলল। দীপ্র বলল, বলেছিলাম তোর আর কোনো কিছুই হারাতে দেব না। তার শুরুটা না হয় হারানো জিনিস ফিরিয়ে এনেই করলাম। রাতের ঘুম পালিয়ে গিয়েছে কুহুর। ও জানে না দীপ্র কিভাবে ফোনটা ফেরত আনল। শুধু মনের ভেতর একটা কথাই জাগ্রত হল, দীপ্র ভাই ফোন ফিরিয়ে এনে দিয়েছে। এত কিছুর পরও দীপ্র তার জন্য এতটা করে চলেছে। মুখে খুব একটা স্বীকার না করলেও মনে মনে দীপ্রর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আগে থেকেই কাজ করত। আজকের ঘটনার পর সেটা আরও বৃদ্ধি পেল। দীপ্র ভেজা শরীরে ছিল বিধায় ঘটনার বিশদ আর জানতে চাওয়া হয়নি। তবে সকাল সকাল খেতে আসার সময় ঘটনাটি ওর কানে এলো। দীপ্রকে সম্ভবত এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন বাড়ির কর্তা দবির দেওয়ান। সেই জন্যই দীপ্র বলছে, কেকের স্টলের পাশেই জুয়েলারি স্টলগুলো ছিল। কুহু সেসব দেখতেই গিয়েছিল। ও দেখতে দেখতে অন্য পাশটায় চলে গিয়েছিল। আর ভিড় যেহেতু বেশি ছিল তাই আমাদেরকে আর দেখতে পায়নি। তারপর সেখানে ঝামেলা শুরু হলো। আমার ধারণা ও ভয় পেয়ে দোকানেই ফোন রেখে চলে এসেছিল। আমি পরে গিয়েছিলাম দোকানগুলোতে, জিজ্ঞেস করি। তারপর তারা জানালো একটা ফোন পেয়েছে। এই অবধি বলার পর আবিদা বললেন, এত ভালো দোকানদার। বলে থামল দীপ্র। কুহু ফোন রেখে চলে এসেছিল নাকি কৌশলে তার ফোন হাতিয়ে নিয়েছে এ ব্যাপারটি দীপ্র জানে না। তবে এমন না দোকানদার সৎ, বরং দীপ্র টাকার লোভ দেখিয়ে ফোনটি ফেরত এনেছে। শুরুতে ভীষণ অস্বীকার করে চলেছিল। বিষয়টি ইচ্ছে করেই দীপ্র এড়িয়ে গেল। ঘটনা শুনে খুশি হয়নি আয়ানা। সে খাবার খাওয়া বন্ধ করে দিল। কুহু খাবার খেতে এসেছে দেখে জেবা বললেন, বস কুহু, ওদের হয়েই গিয়েছে। দীপ্রর খাওয়া শেষ, অরণ্যেরও খাওয়া শেষ। ওরা দুজনেই উঠে গেল। দীপ্রর চেয়ারখানায় বসল কুহু। আয়ানা বসেছে বরাবর। ওর খাওয়া হয়নি তখনও। ও না খেয়েই উঠে গেল। জেবা ডাকলেন, আয়ানা, খাওয়া শেষ কর। পেট ভরে গেছে, আর খাবো না। আয়ানা চলে যেতেই কুঞ্জ বলল, কুহুপু, ট্রিট দিতে হবে। কণাও বসে।
ও খেতে খেতে বলল, ট্রিট তো দিতেই হবে, তবে আমাকে 2 খুশিতে। একটা খুশির কারণ তো সবার জানা, তবে আরেকটি খুশি বলতে কণা যা বুঝিয়েছে তা বেশ ভালোই বুঝেছে কুহু। ও চোখ পাকালো। কণা হেসে বলল, না মানে এমনি বলছিলাম আর কি। কুঞ্জকে নিয়ে মায়ের হোটেলে এসেছে কুহু। ববিতা ওদের দুজনকে বসিয়ে দিয়ে নানান রকম খাবার নিয়ে এসেছেন। কুঞ্জ সকালের নাস্তা করে এসেছে, তবু মজার সব খাবার দেখে লোভ সামলাতে পারেনি। ও খাচ্ছে আপন মনে। বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই হোটেল। একজন পুরুষ কর্মচারীর পাশাপাশি 4 জন নারী কর্মচারী রয়েছে হোটেলে। ইচ্ছে করেই নারীদের রেখেছেন ববিতা। স্বামীর চলে যাওয়ার পর তিনি নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়টি খুব করে বুঝেছেন। কুহু কুঞ্জকে খেতে বলে মায়ের কাছে এলো। মা বাজারের খাতা নিয়ে বসেছেন, হিসেব করছেন মন দিয়ে। ব্যস্ত মা? না রে, বস তুই, এমনি হিসেব করছিলাম। বাজারের খাতা? হ্যাঁ, আজকাল মনে হচ্ছে হিসেবে অল্প বিস্তর গরমিল। কেমন? খুবই সামান্য, চোখে দেখে বুঝতে পারবি না। ধর 5 কেজি আটা আনতে বললাম, লেখা 5 কেজি, কিন্তু এনেছে 4.5 কেজি। এমন কিছু গরমিল পাচ্ছে। প্যাকেটের জিনিসপত্র আনতে বলো, তাহলে আর ঝামেলা করতে পারবে না। সেটাই করব এখন থেকে। তুই কিছু বলতে এসেছিলি? হ্যাঁ মা। বলে কুহু একটু থামল, তাকালো মায়ের চোখের দিকে। ববিতাও মেয়ের চোখের দিকে তাকালেন। শাহরম সাহেব আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। স্কুলে শিক্ষকের অভাব দেখা গিয়েছে, খণ্ডকালীন শিক্ষক প্রয়োজন। জয়েন করব? তোর পড়াশোনায় ঝামেলা হবে না? তেমন কিছু না মা, একটু চাপ হবে, তবে পারবো। তাহলে ঠিক আছে, জয়েন কর। বলে একটু হতাশার মতন শ্বাস ফেললেন তিনি। ববিতার এই শ্বাস ফেলার অনুভূতি ভালোই বুঝতে পারল কুহু। দীপ্র আর অরণ্য সারা দিন বাড়ি ছিল না, এসেছে রাতে, খেয়ে এসেছে বাইরে থেকেই, তাই রাতেও দেখা হলো না। কুহু অপেক্ষায় ছিল, কৃতজ্ঞতা জানানোর ছিল, তবে সেটা আর হলো না। রাত তখন গভীর, কুহুর চোখে ঘুম নেই। কুহু মনে মনে ভাবল, আচ্ছা এই মাঝরাতে মেসেজ দেওয়া ঠিক হবে? হবে না বোধহয়। ভেবেও কি মনে করে যেন মেসেজ পাঠালো কুহু। দারুণ ব্যাপারটি হলো সঙ্গে সঙ্গে সিন হলো। দীপ্র লিখেছে, ঘুমাসনি? না। কেন? ঘুম আসে না। ঘুম আসে না কেন? সে তো জানি না, কিছু বলতে চাই। কি? থ্যাঙ্কস। কেন? হারিয়ে ফেলা জিনিস ফেরত এনে দেওয়ার জন্য। আচ্ছা। হুম। কুহু, জি। যদি কখনো, এই অবধি লিখেও ডিলিট বাটনে প্রেস করল দীপ্র। লিখল, ঘুমিয়ে পড়, শরীর খারাপ হবে। আচ্ছা। এইটুকু বলার পর দুজনে দুদিক থেকে অফলাইন হয়ে গেল। কেন যেন মানুষটার সাথে কথা আগায় না কুহুর, অথচ মাঝে মাঝে মনে হয় কত কথা বলার ছিল, বলতে গিয়ে কিছুই আর পায় না। রাগিবদের বাড়িতে আজ ফোন করে জানানো হলো তারা যেন এসে দিন তারিখ ঠিক করে যায়। আবিরের বিয়েটাও আটকানো হয়েছে। ঠিক হয়েছে 2 ভাই বোনকে একসাথেই বিয়ে দেওয়া হবে। কুহুর মনটা আবারও খারাপ হয়ে গেল। ও ফিরেছিল ভার্সিটি থেকে, কেন যেন রাত্রিপুরের বিয়েটাও মানতে পারছে না। ও হতাশ হয়ে বাদিজানের কাছে এলো। দাদিজান ওকে দেখেই হাসলেন। পান এনেছি দাদিজান। বৃদ্ধার পান শেষ হয়ে গিয়েছিল। কুহুকে কিছু বলতে হয় না, মেয়েটির নজর সব দিকেই থাকে। ও পানের কোটায় পান রেখে বসল। বস রে কুহু। দাদিজানের কাছে বসল কুহু। বৃদ্ধা পান সাজাতে সাজাতে বলল, মন খারাপ? কিছুটা। কেন? রাত্রিপুর বিয়ে। সে তো বিয়ে দিতেই হবে। তোর নিজের বিয়ে নিয়ে কি ভাবলি? আমি তো বিয়ে করব না। কেন? দীপ্র দাদু ভাইকে ছাড়া বিয়ে করবি না নাকি? এ কথায় কুহু উদাসীন হল, কিছু বলল না। দাদিজান বললেন, সময় আছে, রাত্রির পর আয়নার বিয়ে, তারপর তোর। এবার আর তাড়াহুড়ি নেই। আমার বিয়ে নিয়ে ভাবি না দাদিজান। এ অবধি বলে কুহু একটু থামল। ও জানে আয়ানার বলা কথাগুলো মিথ্যে, বানোয়াট। ও কিছু একটা বলতেই নিচ্ছিল, তখনই দীপ্রকে আসতে দেখা গেল। দীপ্র এসে বৃদ্ধার পাশে বসলেন। নাতনিকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছেন বেগম সাহেবা? পান খেতে খেতে হাসলেন বৃদ্ধা। দীপ্রর বাহুতে স্পর্শ করে বললেন, না, নাতিও আমার, নাতনিও আমার, কাউকেই ভুলি নেই ভাই। তাই? কি কথা হচ্ছিল? সুযোগ পেয়েই বৃদ্ধা বললেন। কুহুর বিয়ে নিয়ে। ভ্রু কুঞ্চিত করে চাইল দীপ্র। কুহুর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, ও কি বিয়ে করতে চাচ্ছে? কুহু কি বলবে বুঝল না, হাবুলের মতন চেয়ে রইল। বৃদ্ধা বললেন, মুখে না বললেও মন হয়তো চায়, তবে নাতনিকে বিয়ে দেব
সে পাত্র কোথায়? তুমি চাইলে খোঁজ করতে পারো দাদু ভাই। দীপ্র তখনও কুহুর দিকে তাকিয়ে। কুহুর দৃষ্টি এদিক সেদিক ঘুরছে। ঠিক আছে, তাহলে খোঁজ করব। ঘর থেকে বেরোই কুহু ডেকে উঠল। শোনো, চাইল পেছন ফিরে। কুহু মুখটা আধার করে বলল, আমি কিন্তু বিয়ে টিয়ে করতে চাইনি। তাই সত্যি চাসনি? হুম দাদিজান এমনি এমনি বলল। এমনিই বলেছেন, তবে আপনাকে বিশ্বাস নেই। যেভাবে রাত্রিপুর বিয়ে নিয়ে কথা এগিয়ে দিয়েছেন, কখন না আমার বিয়ে নিয়েও সবাইকে বলে দেন। আমি কিন্তু বিয়ের বিষয়ে কিছু বলিনি। বলে কুহু থামল। দীপ্র একটু এগোলো, মাথাটা সামান্য নিচু করে বলল, স্কুলে জয়েন করেছিস? আপনি কিভাবে জানলেন? তোর সব খবর আমার কাছে থাকে। এ কথার বিপরীতে কুহু আসলেই কথা খুঁজে পেল না। ওদের মাঝে সহসাই আগমন হলো আয়ানার। ও এসেছে হন্তদন্ত হয়ে। সম্ভবত দূর থেকে কুহু আর দীপ্রকে কথা বলতে দেখেছে বলেই এগিয়ে এলো একদম কাছাকাছি। দীপ্র নড়ে চড়ে উঠল। আমাকে একটু শপিং এ নিয়ে যেতে পারবে? আয়ানা বোধ করে ইচ্ছে করেই কুহুর সামনে কথাটা বলল, কারণ ও জানে দীপ্র মানা করবে না। তবে ওর ভাবনাতেও ছিল না দীপ্র বলবে। নেওয়া যেতেই পারে। কুহু, তুইও চল। যতটা উচ্ছ্বাস ওর মধ্যে ছিল তা মিলিয়ে গেল হাওয়াই মিঠাই হয়ে। আয়ানা ইশারায় কুহুকে নিষেধ করল। আয়ানা মনে মনে ভাবল কুহু যেন মানা করে। তবে ওকে আরেক দফায় অবাক করে দিয়ে কুহু বলল, ঠিক আছে। হোটেলের বাজার করে যে ছেলেটা, তার নাম সাগর। বয়স 25-26-এর ঘরে। বাজার নিয়ে ফিরেছে। সপ্তাহে 2 দিন শুকনো জিনিস বাজার করতে হয়। রিকশাটা থামিয়ে সে গলা ছেড়ে ডাকতে লাগল, কাকি, ও কাকি, বাজার আনছি। হোটেলের ভেতর থেকে বেরিয়ে এলেন ববিতা। বাজারের মোট 6টা ব্যাগ। হোটেল চালানো আসলেই সহজ বিষয় নয়। রোজ কাজ শেষে হিসেব মেলাতে হয়। পরের দিন কি কি বাজার লাগবে, কোনটা কতটুকু আছে, কি আইটেম রান্না হবে, সব নিয়ে বসতে হয়। পরিশ্রম যায় খুব। তবে দিনকে দিন সুনাম বাড়ছে। এর কারণ অল্প দামে ভালো খাবার। ববিতা খাবারে ভেজাল মেশান না। একদম ঘরোয়াভাবে রান্না হয় সব। ব্যাগগুলো নামিয়ে সাগর হিহি করে হাসল। ববিতা পার্স থেকে রিকশা ভাড়া মিটিয়ে দিল। সব ঠিকঠাক এনেছিস তো? হ কাকি, সব ঠিকঠাক আছে। বলে পকেট থেকে সে লিস্ট বের করল। একে একে পড়তে লাগল। ওর পড়ার মাঝেই থামিয়ে দিলেন ববিতা। আর পড়তে হবে না, এগুলো সব ভেতরে নিয়ে যা। আচ্ছা কাকি। বলে 2টো ব্যাগ তুলল ও। অমনি ববিতা বললেন, খোলা জিনিস আর আনবো না, প্যাকেটের জিনিস আনবো। দাম একটু বেশি হলেও সমস্যা নেই। এই কথায় সাগরের চোয়াল ঝুলে গেল। ববিতা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে যা বাপ, কত কাজ বাকি। ববিতা হনহনিয়ে চলে গেলেন। সাগরের মুখটা আকাশে ভেসে থাকা মেঘের মতন অন্ধকার হয়ে রইল। সাগর মনে মনে ভাবল, বহু কষ্টে কপালে এক প্রেমিকা জুটেছিল। সেই প্রেমিকাকে রোজ এটা সেটা উপহার দিত। সেই উপহারের টাকা আসত বাজারের টাকা মারা থেকে। এখন সেই যোগান বন্ধ হলে কে জানে প্রেমিকা টিকবে কিনা।